জুলাই গণহত্যা মামলায় ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু। সাক্ষ্য দেবেন জুলাই যোদ্ধা পারভিন ও ইমরান। 24-এর 4 আগস্ট ফ্যাসিস্ট পতনের আন্দোলনে প্রাণ যায় শতাধিক ছাত্র জনতার। একদিন এগিয়ে আনা হয় গণভবনমুখী লং মার্চ। অন্তর্বর্তী সরকারের উন্নয়ন ও সংস্কার অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে হবে বললেন অর্থ উপদেষ্টা। শুধু নেতিবাচক দিক না দেখার আহ্বান। চলতি বছরেই ধাপে ধাপে 7 কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ। অবকাঠামো প্রস্তুতি যাচাই করে আসন সংখ্যা নির্ধারণ। মাদক সন্ত্রাস দমন না করে জড়িতদের পালনে ব্যস্ত ঢাকার মোহাম্মদপুর থানার ওসি। আসামি ধরিয়ে দিলেও ছেড়ে দেওয়ার অভিযোগ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 10 দিনে 4 বাংলাদেশি নিহত, নিখোঁজ বেশ কয়েকজন। বিএসএফ এর নির্যাতনে মৃত্যু দাবি পরিবারের। এবং রাশিয়া থেকে জ্বালানি আমদানি করে ইউক্রেন যুদ্ধে মস্কোকে সহায়তা করছে ভারত। মোদী সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ। দেখছিলেন শিরোনাম সংবাদ। দুপুরের সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। সমসাময়িক নানা ইস্যুতে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ব্রডকাস্ট করা হয়েছে, জাতির কাছে দৃশ্যমান দেখেছে। আমরা প্রত্যেকদিন প্রেস ব্রিফিং এ আমাদের বক্তব্যের যে ঐক্যমত্য কমিশনের সাথে যে আলোচনা হয়েছে সেটা সরাসরি প্রেসকে জানিয়েছি। সেটা বিভিন্ন মিডিয়ায়, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এখন সর্বোচ্চ সহযোগিতা যেখানে বিএনপি দিয়ে গেল এবং দিয়ে যাচ্ছে, সংস্কার কার্যক্রম এবং সংস্কার যেহেতু আমাদের এই অঙ্গীকার, আমাদের এই প্রতিশ্রুতি, 31 দফা বাস্তবায়ন করা আমাদের প্রতিশ্রুতি জাতির কাছে। শুধু এই সংস্কার কমিশনে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো, সংস্কারগুলোর প্রস্তাব গৃহীত হয়েছে তা নয়, আমাদের আরো অনেক বেশি সংস্কার প্রস্তাব আছে আমাদের দলের পক্ষ থেকে। আগামী দিনে ন্যাশন বিল্ডিং অ্যাক্টিভিটিস এর জন্য এই জাতি গঠন প্রক্রিয়ায় এবং রাষ্ট্র কাঠামো সংস্কারের মধ্য দিয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সমস্ত প্রতিশ্রুতি, অঙ্গীকার আমাদের দলের পক্ষ থেকে অনেক আগেই প্রণয়ন করে জাতির সামনে উপস্থাপন করা হয়েছে 31 দফা সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে, সেগুলোর অবশ্যই আমরা পালন করব। সেটা এই সংস্কার প্রস্তাবগুলোর মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকবে না। তো সেই জায়গায় আমাদের উদ্দেশ্য এবং আমাদের নিয়ত নিয়ে কেউ যেন কোনো প্রশ্ন না করে যে সমস্ত বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে সেটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক বলে আমরা মনে করি এবং রাজনৈতিক হীনমন্যতার প্রকাশ বলে আমরা মনে করব। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকার জন্য, ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সমুন্নত রাখার জন্য এবং এই ঐক্যকে শক্তিতে পরিণত করে বাংলাদেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য, শহীদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা সবার কাছে আহ্বান জানাই। ধন্যবাদ। আমাদের একটি প্রশ্ন আছে যে জুলাই সনদ নিয়ে তাহলে কি রাজনৈতিক, এই যে বলা হচ্ছে যে একমত না, এখানে কি একটা রাজনৈতিক কৌশল হিসেবে কেউ নেওয়া হচ্ছে? অন্য যারা আছেন, যারা এটি প্রচার করছেন, তারা এইভাবে দেখছেন কিনা? এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক গত পরশুদিন সংবাদ সম্মেলনে বলেছেন যে সংস্কার তারা আসলে নির্বাচিত কোনো দলের হাতেও ছাড়বেন না। সংস্কারের যেহেতু গণশিক্ষণে তারা প্রতিনিধিত্ব করেছেন, সেখানে তারা এটি নির্বাচিত দলের হাতেও ছাড়তে চান না। এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন? এটা তাদের রাজনৈতিক অনভিজ্ঞতা থেকে হয়তো অনেক কথা তারা বলতে পারেন, কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার পরিচালনায়, বিরোধী দলে থাকার এবং রাষ্ট্র পরিচালনায় দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতায় আমাদের যে বক্তব্য, আমরা সেইভাবেই সেটা বাস্তবায়নের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছি। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। সাক্ষ্য দেবেন জুলাই যোদ্ধারা। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং ইমরান ও পারভিন নামে 2 জন সাক্ষীকে। এর আগে রবিবার শেখ হাসিনার মামলায় প্রথম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে মুখ ঝাঁঝরা হওয়া খোকন চন্দ্র বর্মন। তার নিজের ও সহযোদ্ধাদের সঙ্গে ঘটে যাওয়া নির্মম
ক্ষমতার বর্ণনা দেন তিনি। পরে তাকে জেরা করেন আসামি পক্ষ। এদিন সূচনা বক্তব্যে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার বিচার এমনভাবে করতে হবে যেন মানব সভ্যতার ইতিহাসে নজির হয়ে থাকে। সর্বোচ্চ শাস্তির আবেদন জানান তারা। গত 10 জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে রাজসাক্ষী হন সাবেক আইজিপি মামুন। জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতি সংরক্ষণে মুগ্ধ মঞ্চ উদ্বোধন হচ্ছে। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, কখন মুগ্ধ মঞ্চ উদ্বোধন হবে, বিস্তারিত জানাবেন। ইশিকা, আজকে সকাল থেকে কিন্তু এখানে খুব জোরভাবে আসলে এখানে উদ্বোধনী অনুষ্ঠানের কিন্তু এখানে সবাই এখানে কাজ করছে এবং উদ্বোধনী অনুষ্ঠান কিন্তু শুরু হওয়ার কথা ছিল 12টায়। যদিও তারা বলেছিলেন যে 11টার দিকে শুরু হবে, তবে সেটি কিন্তু এখন পিছিয়ে 12টা করা হয়েছে এবং আজকে কিন্তু শহীদ মীর মুগ্ধ মঞ্চ সেটি কিন্তু আজকে উদ্বোধন করা হবে। এবং আজকের এই অনুষ্ঠানে কিন্তু আজকে এখানে কিন্তু মীর মুগ্ধর ভাই তিনিও কিন্তু আজকে এখানে এসেছেন। এবং আসলে যদি একটু বলি যে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতি সংরক্ষণ করার জন্য কিন্তু আজকে এখানে অর্থাৎ রাজধানীর উত্তরের রবীন্দ্র সরণিতে এই মুগ্ধ মঞ্চের উদ্বোধন করা হচ্ছে। এবং এই উপলক্ষে কিন্তু আজকে সকাল থেকেই আমরা দেখেছি যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের তারা কর্মসূচি রেখেছেন, যেমন আর্ট ক্যাম্পের ব্যবস্থা রেখেছেন, পারফর্মিং আর্টসের ব্যবস্থা রেখেছেন এবং যা ডকুমেন্টারি শো কিন্তু আজকে এখানে দেখানো হবে। এবং এই সবগুলো এছাড়াও কিন্তু আরো অন্যান্য আয়োজন রয়েছেন এবং এই সবগুলো আয়োজনে কিন্তু এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে করা হয়েছে। আমরা একটু চেষ্টা করব একটু একজনের সাথে একটু কথা বলার, আমি চেষ্টা করে থাকবো সিটি কর্পোরেশনের কথা বলার। একটু কথা বলি, সেটি হচ্ছে যে আমরা একটু যদি বলি যে আজকে যদি আমি একটু বলি যে আজকে কিন্তু আজকের এই অনুষ্ঠানে কিন্তু যারা অতিথি হিসেবে এসেছেন তাদের মধ্যে কিন্তু অন্যতম রয়েছেন সৈয়দ রিজওয়ানা হাসান, তিনি কিন্তু আসবেন এবং পাশাপাশি উমামা ফাতেমা তিনিও আসার কথা রয়েছে, যদিও তারা এখনো এসে পৌঁছানি, তবে তারাও এখানে আসবেন। পাশাপাশি যদি আমি বলি জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জার তিনি কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত আছেন এবং যতটুকু জানা গেছে খুব তাড়াতাড়ি অর্থাৎ দ্রুততম সময়ের মধ্যে কিন্তু আজকে এখানে উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু করা হবে। এবং ইতিমধ্যে কিন্তু কোরআন তেলাওয়াত শুরু হয়েছে এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে কিন্তু এখানে এই অনুষ্ঠানটি শুরু করা হচ্ছে। যদি একটু জানিয়ে রাখি যে মীর মুগ্ধের আসলে তার স্মৃতির স্মরণে কিন্তু আজকে এখানে আজকে মুগ্ধ মঞ্চটি এটি উদ্বোধন করা হচ্ছে। যদি আমি একটু বলি যে এখানে কিন্তু জুলাই গণঅভ্যুত্থান 2024-এ কিন্তু যারা শহীদ হয়েছিলেন তাদের নামগুলো কিন্তু এই মুগ্ধ মঞ্চের দুপাশে যদি আমি বলি যে এখানে কিন্তু লেখা আছে। এবং পাশাপাশি যদি আমি একটু বলি যে মুগ্ধ বলতে আমরা আসলে যে জিনিসটি বা যে স্মৃতিটি আমাদের সবার মনে আসলে সবচেয়ে বেশি ভেসে ওঠে সেটি হচ্ছে আসলে পানি লাগবে পানি, তার মুখের শেষ কথা যেটি যে পানি লাগবে পানি সেই কথা। এবং তার সাথে কিন্তু একটি পানির বোতলের যদি আমি বলি এখানে কিন্তু একটি বানানো হয়েছে এবং এই পুরো মীর মুগ্ধ মঞ্চটি কিন্তু তাকে স্মরণের জন্য এখানে করা হয়েছে। আজকে তার ভাই তিনিও কিন্তু এখানে উপস্থিত আছেন। আমরা একটু চেষ্টা করব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে একটু কথা বলার, আমরা একটু চেষ্টা করবো। আসলে ভাইয়া একটু জানতে চাইবো যে এই যে আজকে এই অনুষ্ঠানটা যে আপনি উদ্বোধন করছেন আসলে তার স্মরণে করছেন এবং আর কি কি কারণে করা হচ্ছে বা কি কি স্মৃতি ধরে রাখা হচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। আর এটি মীর মুগ্ধ মঞ্চ কিন্তু আসলে শুধু মুগ্ধের স্মরণে না, যারা জুলাই আন্দোলনে দীর্ঘ সময় ধরে যারা শহীদ হয়েছেন এই সকল শহীদদের স্মরণে আসলে এই পাবলিক স্পেসটি করা। আমরা এটা শুধুমাত্র একটা স্পেস হিসেবেই করি নাই, এটা যদি এখানকার সামাজিক, রাজনৈতিক এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যেমন মানুষজন আসবে, এই স্পেসটি একটা কেন্দ্র হিসেবে কাজ করবে। বিশেষ করে উত্তর ঢাকায় আর কোনো পাবলিক বড় স্পেস নাই যেখানে মানুষ জমায়েত হবে। সুতরাং আমাদের উদ্দেশ্য হচ্ছে মানে গণতান্ত্রিক চর্চার সবচেয়ে বড় যে ল্যাব আমরা বলি, ডেমোক্রেটিক ল্যাব হচ্ছে পাবলিক স্পেস, যেখানের মধ্যে যে কোনো মতাদর্শের লোকজন একসাথে জমায়েত হতে পারে, কথা বলতে পারবে। সুতরাং সেটাই আসলে উদ্বোধন করা। এর সাথে
যে প্রতিবাদী যে চেতনা, ফ্যাসিবাদ বিরোধী যে চেতনা, সেই চেতনায় যেন সকল রাজনৈতিক দল একসাথ হতে পারে, সেটা আমরা মাথায় রেখেছি। এবং আমরা খেয়াল করে দেখবেন যে আজকের গেস্ট লিস্টে আমরা সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমরা দাওয়াত দিয়েছি। তারাও আছেন, ছাত্ররা আছেন, স্কুলের বাচ্চারা আছেন, শহীদ পরিবারের লোকজন আছেন, সকলে আছেন। আপনাকে যেমনটা বলছিলেন যে আসলে এই মুখ্যমন্ত্রী শুধু মুগ্ধর জন্য নয়, এটি কিন্তু আসলে যারা শহীদ হয়েছে এবং যারা আমাদের যদি বলি যে জুলাই যোদ্ধা যারা ছিলেন তাদের সকলকেও কিন্তু আসলে স্মরণের একটি প্রতীক হিসেবে এটি থাকবে। তো এই ছিল আমার কাছে উত্তরা রবীন্দ্র সরণি থেকে সর্বশেষ। তন্দ্রা, অনেক ধন্যবাদ আপনাকে। জুলাই অভ্যুত্থানে মীর মুগ্ধের স্মৃতি সংরক্ষণে মুগ্ধ মঞ্চ উদ্বোধন হচ্ছে। সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। অন্তর্বর্তী সরকারের সমালোচনার পাশাপাশি ভালো দিকগুলো তুলে ধরার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সোমবার চলতি অর্থবছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস সংক্রান্ত গৃহীত কার্যক্রম নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি কথা বলেন সরকারের উন্নয়ন বা সংস্কার যাদের চোখে পড়ে না তারা আসলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন না। এ সময় সমালোচনা করার ক্ষেত্রে কোনো আপত্তি নেই জানিয়ে তিনি আরও বলেন এতে ভুল সংশোধন করা যাবে। এরপর 2025-26 কর বছরের রিটার্নের উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা। ভুল ত্রুটি আছে, স্বীকার করছি, স্যাক্রোসেন্ট না, পবিত্র দায়িত্ব নিয়ে আছি, কিন্তু আমরা তো সেন্ট না। অর্থাৎ একটু ভালো দিকটা করলে, এনকারেজ করলে একটু ভালো লাগে আর কি। আর খারাপ ডেফিনেটলি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দরকার, কারণ ভ্রান্ত পথে যেতে পারি। এটা একটু কনস্ট্রাকটিভ হলে ভালো হয়। কিন্তু মনের মাধুরী মিশিয়ে সব বলতে থাকবেন চারিদিকে। ধাপে ধাপে এই বছরের মধ্যেই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির কাজ শেষ হবে বলে জানিয়েছেন ইউজিসি। বলেন 7 কলেজকে যে উপায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল তার কোনো আইনি ভিত্তি ছিল না। অবকাঠামো প্রস্তুতি যাচাই করে আসন সংখ্যা নির্ধারণ করা হবে। 7 কলেজকে যে উপায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়েছিল সেটারও কোনো আইনি ভিত্তি ছিল না। আসন সংখ্যা যেহেতু আমরা কাজগুলো করছি এবং এখনো আমরা কি ধরনের ডিসিপ্লিন রাখবো সেগুলো এখন আলোচনা সাপেক্ষে, এবং অবকাঠামো যে আছে সেগুলো আবার রিঅ্যাসেসমেন্ট করার পরে আমরা আসলে এই সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেব। 4 আগস্ট 24-এর এই দিনে অসহযোগ আন্দোলনকে ঘিরে সারা দেশে প্রাণ হারান শতাধিক ছাত্র জনতা। তাই ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের দাবিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে ডাকা গণভবন অভিমুখী লং মার্চ কর্মসূচি এগিয়ে আসে আরও একদিন। 5 আগস্টে কারফিউ উপেক্ষা করে রাস্তায় নেমে আসেন লাখো ছাত্র জনতা। আরও জানাচ্ছেন এম এ আজিম। 4 আগস্ট সর্বাত্মক অসহযোগ কর্মসূচি। হাসিনা পদত্যাগের দাবিতে এ ডাক আসে 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। শিক্ষার্থীদের এ ডাকে সাড়া দিয়ে বিপ্লবী ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়ে সারা দেশে। শাহবাগে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার পর সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। শুধু রাজধানী নয়, দেশের 18 জেলায় হয় ব্যাপক সংঘর্ষ। এদিন বুলেটবিদ্ধ হয়ে প্রাণ হারান 114 জন। 6 আগস্ট লং মার্চ কর্মসূচি একদিন আগেই পালনের ঘোষণা আসে সমন্বয়কদের থেকে। ছাত্র জনতাকে হত্যা করেছে এবং দিন শেষ হতে হতে এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় আমরা জানি না। এরই প্রেক্ষিতে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, আমাদের একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে 6 তারিখের যেই লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি। কারফিউ উপেক্ষা করে রাজধানীতে 5 আগস্ট ঢল নামে লাখো মানুষের। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাবরিনা, ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের সাক্ষ্য শুরু হয়েছে কিনা, কে কে সাক্ষ্য দিচ্ছেন আজকে?
ইশিকা, শেখ হাসিনার যে মামলা, সেই মামলায় কিন্তু দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ ইতিমধ্যে চলছে এবং সেখানে আজকে প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে এসেছেন আব্দুল আল ইমরান। তিনি হচ্ছে জুলাই যে আন্দোলন হয়েছে ওখানে একজন যোদ্ধা অর্থাৎ আহত, এবং আমরা যেটা জানতে পেরেছি যে তিনি বিজয়নগর পানির ট্যাঙ্কিতে হচ্ছে পুলিশের গুলিতে হচ্ছে তার পায়ে গুলি করে এবং সেটার পরে হচ্ছে তিনি পাও হারান। এবং তিনি যেটি এখন থেকে সাক্ষ্যের জন্য যেটি বলছেন যে তিনি 16 জুলাই হচ্ছে তিনি এই পায়ে গুলি করা হয় এবং পরবর্তীতে তাকে মিডফোর্ড হসপিটালে নিয়ে যাওয়া হয়। পরে এই মিডফোর্ড হসপিটালে যখন তিনি দেখেন যে তার পায়ের হাড় মাংস কিছুই নাকি দেখা যাচ্ছিল না, এরপর তাকে বিভিন্ন হাসপাতালে তিনি যখন বিভিন্ন মিডফোর্ড থেকে তিনি হৃদরোগ ইনস্টিটিউটে পাঠায়, হৃদরোগ ইনস্টিটিউট থেকে আবারও তাকে পঙ্গু হাসপাতালে পাঠায়, তিনি সেটি বর্ণনা করেছেন। এবং সেই সাথে যেটি তথ্য যেটি আমি বলতে চাই যে তিনি যেটি বলেছেন যে এই যে বিভিন্ন হাসপাতালে যাওয়ার সময় আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তার বাসার সামনে তিনি যখন অ্যাম্বুলেন্সে করে যাচ্ছিলেন তখন তাকে ওই অ্যাম্বুলেন্স হচ্ছে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী আটকায় এবং সেখানে তাদেরকে গুলির জন্য আসলে তাদেরকে মেরে ফেলার আসলে একটা প্রবণতা তিনি বলেছেন যে তিনি দেখতে পান। এবং পরবর্তীতে তিনি শেষে যখন পঙ্গু হাসপাতালে যান তিনি বলেছেন যে এরই কয়েকদিন পর অর্থাৎ চিকিৎসাধীন অবস্থায় 26-27 তারিখ জুলাইয়ের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন হচ্ছে এই হাসপাতাল পরিদর্শন করতে যান, তারা যখন জানতে পারেন। এবং সেই সাথে তিনি যেটি জানিয়েছেন যে যখন হাসপাতালে শেখ হাসিনার খবর শুনে যে শেখ হাসিনা তারপরের দিন পরিদর্শন করতে আসবেন, সেখানে হাসপাতালে হচ্ছে যত ধরনের সাজসজ্জা শুরু করে এবং সেই সাথে তিনি জানিয়েছেন যে ফ্যান মোছা এবং দেয়াল রং করা শুরু করে এবং সেই সাথে তাদেরকে আসলে হয়রানি করা হয়। মানে তারা এই যে বিভিন্ন সাজসজ্জা শুরু করে সেটির জন্য আসলে যারা জুলাই আন্দোলনে আহত যারা ছিলেন তারা আসলে তিনি বলেছেন যে রাতে আমরা ঘুমাতে পারিনি। এবং পরবর্তী দিন আসলে শেখ হাসিনা যখন আসেন তখন তাদের সবার আসলে খোঁজ খবর নেন এবং তিনি বলেছেন যে যখন তার সাথে আসলে শেখ হাসিনার কথা হয় তখন তিনি বলেছেন যে তিনি ম্যাডাম বলে সম্বোধন করেছেন, তিনি বলেছেন যে তুমি আমাকে ম্যাডাম ডাকবে না, তুমি আমাকে আপা ডাকো। এবং পরবর্তীতে হচ্ছে তখনও শেখ হাসিনা জানতেন না যে তিনি জুলাই আন্দোলনে আসলে আহত। যখন সে জানতে পেরেছেন তখন এই আব্দুল আল ইমরান আজকে যিনি সাক্ষী দিয়েছেন তাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কি জুলাই আন্দোলনে আহত কিনা, তখন তিনি বলেছেন যে হ্যাঁ। পরবর্তীতে তিনি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী তিনি জিজ্ঞেস করেছেন যে এই তোমার পায়ে যে গুলি লেগেছে সেই গুলিটি কি আসলে আইন শৃঙ্খলা বাহিনী আসলে দিয়েছিল কিনা। তো এখন পর্যন্ত এতটুকুই আসলে আমরা সাক্ষ্য গ্রহণে শুনতে পেয়েছি, এখনো সাক্ষ্য গ্রহণ আসলে চলছে, তিনি সাক্ষী দিচ্ছেন। তো যতটুকু আমি আসলে আপনাকে শুনতে পেরেছি ততটুকুই আমি আপনাকে জানাবো। পরবর্তী লাইভে হয়তো বা আমি বাকি যে তথ্য পাবো সেটি আসলে আমি আপনাকে জানাতে পারবো। ইশিকা। সাবরিনা, অনেক ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের সাক্ষ্য নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। বরিশাল সিটির সাবেক মেয়র খোকন সেরনিয়াবাতের রাজ্যে অনিয়মই যেন নিয়ম ছিল। অভিযোগ আছে নিজ বলয়ের বাইরে টেন্ডার না দেয়া, অর্থ আত্মসাৎ, দুর্নীতি ও চাঁদাবাজির গড়ে তুলেছিলেন সাংবাদিক সিন্ডিকেটও। সম্প্রতি তার দুর্নীতি অনিয়ম তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সচেতন মহলের দাবি নিরপেক্ষ তদন্তের। আরও জানাচ্ছেন শাকিল মাহমুদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ফুফাতো ভাই আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত 2023 সালে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচিত হওয়ার 5 মাস পর দায়িত্ব নেন তিনি। মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ার পর আপন বড় ভাই বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহ ও ভাতিজা সাবেক সিটি মেয়র সাদেক আব্দুল্লাহকে পাশ কাটিয়ে গড়ে তোলেন নিজস্ব বলয়। সঙ্গী হিসেবে পান সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমকে। চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, অর্থ আত্মসাৎ সহ দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ খোকন সেরনিয়াবাদের বিরুদ্ধে। নিজ দলের পাশাপাশি অন্য দলের নেতাকর্মী ও ব্যবসায়ীদের ক্ষতি করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। বরিশালে একটা চাঁদাবাজির সরবরাহ তিনি তৈরি করেছিলেন, যেমন নাকি নতুনবাদ বাস স্ট্যান্ড সহ আনুষঙ্গিক সকল বাজারঘাট তিনি দখল করেছিলেন। খোকন সেরনিয়াবাত আসলে অনেক স্বপ্ন দেখাইছে নির্বাচনের আগে, তার অনেক আমরা স্বপ্ন দেখাইছে এবং অনেক কিছু সে বলছে, কিন্তু বাস্তবে নির্বাচনের পরে সে আসলে কিছুই করে না। চাঁদাবাজি শুধু না, চাঁদাবাজদের দখলদারিত্ব নিয়েও আবার বিরোধ সৃষ্টি হতো এবং দ্বন্দ্ব হতো। এছাড়া জুলাই আন্দোলন দমনে 1 আগস্ট নিজ বলয় নিয়ে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির ব্যানারে সভা করেন খোকন। পরে অবস্থা বেগতিক দেখে 4 আগস্ট সহযোগীদের নিয়ে বরিশাল থেকে পালিয়ে যান খোকন।
মেয়র থাকাকালে নিজের অপকর্ম ঢাকতে গড়ে তুলেছিলেন সাংবাদিক সিন্ডিকেট। নিজ সিন্ডিকেটের বাইরে তথ্য দিতে অসহযোগিতা ছিল খোকনের সময় ওপেন সিক্রেট। খোকন সিনিয়াবাদ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন বরিশাল সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা কর্মচারীদের আওয়ামী লীগের আনন্দ মিছিলে বের করেন। প্রায় দুপুর 2টা পর্যন্ত ওই আনন্দ মিছিল চলে। অতক্ষণে বরিশাল সিটি কর্পোরেশনে কোনো নগরবাসী সেবা পায়নি। পরবর্তীতে নিউজ প্রকাশ হলে আমাকে বিভিন্ন ধরনের হুমকি টুমকি দেয়, যে কারণে আমার কর্তৃপক্ষ নিউজ ডিলিট দিতে বাধ্য হয়। তার একটা সিন্ডিকেট ছিল, তার কিছু সাংবাদিক ছিল, সেই সাংবাদিকদের নিয়েই উনি লুটপাট বাগেযোগে করত। যে কোনো প্রভাবের ঊর্ধ্বে থেকে দ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের দাবি জানায় সচেতন মহল। শাকিল মাহমুদ, দেশ টিভি, বরিশাল। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাত্র 10 দিনে 4 বাংলাদেশি নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন কয়েকজন। পরিবার ও স্থানীয়দের দাবি, পদ্মা নদীর সীমান্তের কাছে মাছ ধরার সময় তারা ভারতের বিএসএফ এর হাতে মারা গেছেন। স্থানীয়রা বলছেন, হত্যাকাণ্ড ঢাকতে মরদেহ স্পিড বোটে নিয়ে গিয়ে নির্যাতন ও শরীরে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। সহকর্মী তারেক রহমানের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুরের 25 কিলোমিটার জুড়ে পদ্মা নদীর চলাচল এখন ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় পরিণত হয়েছে। বর্ষায় নদীর পানি বেড়ে যাওয়ায় মাছ ধরতে গিয়ে বিএসএফ এর নৃশংসতায় প্রাণ হারাচ্ছেন নিরীহ জেলেরা। স্থানীয়দের অভিযোগ, বিএসএফ এখন হত্যার কৌশল বদলে নির্যাতন শেষে মরদেহ নদীতে ভাসিয়ে দিচ্ছে এবং প্রমাণ নষ্ট করতে এসিডও ব্যবহার করছে। সম্প্রতি পদ্মা নদী থেকে সাইফুল ইসলাম শফিক, সেলিম রেজা, সৈবুর আলী ও মোহাম্মদ লালচানের মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের শরীরে নির্যাতন ও এসিড দিয়ে পোড়ানো ও বৈদ্যুতিক শকের চিহ্ন পাওয়া গেছে। এসব ঘটনা ঘিরে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে এবং স্থানীয়রা রাষ্ট্র পর্যায়ে তদন্ত ও আলোচনার দাবি তুলেছেন। তাকে পোড়ালছে, অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়েছে। সারা বাংলাদেশে যে কোনো সীমান্তে আমাদের এভাবে বেধড়কভাবে নির্যাতন করছে। এঠে কোপ আছে, এখানে কোপ আছে, মা কি আছে, যে কোনো বিভিন্ন জায়গাতে কোনো দেখার নাই। যে নির্যাতন করে মারা হয়েছে, মানুষ এই কাজ করতে পারে না। নৌপুলিশের রাজশাহীর গোয়েন্দা জোনের পরিদর্শক তৌহিদুর রহমানও বাংলাদেশিদের উপর ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডতে ভয়াবহ নির্যাতনের সত্যতা নিশ্চিত করেছেন। শরীফুলের গায়ে ফোস্কা জাতীয় এরকম ঝলসানো ফোস্কা আছে সমস্ত শরীরে। আর একটা হলো সেলিম রেজা ভিকটিম, তার গায়ে এরকম গুরুতর কাটা জখম আছে, অস্ত্রের ধারালো অস্ত্রের আঘাতের জখম। এদিকে বরাবরের মতোই বিজেপির পক্ষ থেকে দেয়া হয়েছে দায়সারা ও অস্পষ্ট বক্তব্য, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ আরো বাড়িয়ে তুলেছে। আমরা শুধু আমাদের এরিয়া দেখে আমরা এটাকে সিকিউর করতে পারি, কিন্তু আমরা তখন ওইটাতে হাত দিব না। এটাই হচ্ছে প্রোটোকল। আপনি অবশ্যই খুব ভালো করে জানেন, আপনারা মেইন স্ট্রিম মিডিয়া। তো পুলিশ পৌঁছানোর পরে লাশ আইডেন্টিফিকেশন, লাশ আত্মীয় দ্বারা ডিমান্ড বা এই ধরনের কোনো কিছু, এটা পুলিশের কাজ। বাট আমাদের কাছে কোনো আত্মীয় স্বজন বা কেউ এখন পর্যন্ত ডিমান্ড নিয়ে আসেন। স্থানীয়দের তথ্য মতে 2014 থেকে 2025 সালের জুলাই পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চল ঘেঁষে এই সীমান্তে 2 শতাধিক বাংলাদেশি নিহত হয়েছে। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। সোমবার সকালে ভোমরা সীমান্তের লক্ষ্মীদাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আহতের স্বজনরা জানান, সীমান্তে আহত আলমগীরের একটি মৎস্য ঘের আছে। সোমবার ভোরে ঘেরে খাবার দিতে গিয়েছিল সে। সময় ভারত থেকে কয়েকজন লোক দৌড়ে আসছিল। বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে সেটি আলমগীরের ডান পাশের ঘাড়ে, চোখে এবং মাথায় লেগে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, ছাররা গুলিবিদ্ধ অবস্থায় সদর হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি পেলেও তা কমতে শুরু করেছে। সোমবার সকাল 6টায় ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এর আগে রোববার রাত 12টায় তা 5 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানির উচ্চতা কিছুটা কমলেও লালমনিরহাটের হাতিবান্ধা, আদিতমারি সদর সহ তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল এখনও প্লাবিত। এসব এলাকায় বীজতলা, মৌসুমি ফসল, কাঁচা সড়ক ও ঘরে পানি ঢুকে দুর্ভোগ তৈরি হয়েছে। এদিকে পানি কমে আসায় কালীগঞ্জের তিস্তা তীরবর্তী ভোটমারি সহ বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে।
মৌসুমের শুরুতেই অতিবৃষ্টির কারণে নোয়াখালীতে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জেলার 4টি উপজেলা এখন জলাবদ্ধতার কবলে রয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ পানিবন্দী অবস্থায় দুর্ভোগে রয়েছেন। তারা বলছেন প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাননি তারা, এমনকি স্থানীয় জনপ্রতিনিধিরাও তাদের খোঁজ খবর নেয়নি বলে অভিযোগ তাদের। ছেলে মেয়েরা যাইতে পারে না, প্রতিদিন স্কুলে যাওয়ার পথে ওরা আনের গর্ত হয়ে গেছে, গর্তের ভিতরে জামা কাপড় ভিজে যে আবার রিটার্ন বাড়িতে চলে আসে। 2 মাসের মতো আজকে পানি বন্দির মধ্যে আছি। আমরা গর্তন বাড়িতে ঘরও পানি বন্দি হয়েছি, পানি কোনো টান নাই। প্রশাসন দৃষ্টি কেউ আসে না, আমার খবর নেয় না। আমাদের এই দুরবস্থার জন্য জেলা পর্যায়ে কোনো প্রতিনিধি আসে নাই এবং ইউনিয়ন পর্যায়ে কোনো প্রতিনিধি আসে না, কোনো নেতা কর্মী সাহায্য সহযোগিতা আমাদেরকে করে। আন্তর্জাতিক রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি করে ইউক্রেন যুদ্ধে মস্কোকে সহায়তা করছে ভারত। শুল্ক আরোপের পর এবার মোদী সরকারের বিরুদ্ধে এমন স্পর্শকাতর অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। এমনকি পুতিন প্রশাসনকে অর্থায়নেরও অভিযোগ উঠেছে। তবে ক্রমাগত চাপ সত্ত্বেও রুশ অপরিশোধিত তেল ক্রয়ে পিছু হটবে না মনে করছে মোদী সরকারের একাধিক সূত্র। আরবিট আফসারের রিপোর্ট। রাশিয়ার বাজার থেকে কম দামে অপরিশোধিত তেল কিনে ভালোই বিপদে ভারত। ইউক্রেনে যুদ্ধ জড়ানোয় মস্কো থেকে তেল আমদানির বিধিনিষেধ তোয়াক্কা না করেই এ পথে হাঁটছে নয়াদিল্লি। এ অবস্থায় মোদী সরকারের বিরুদ্ধে রাশিয়াকে সহায়তার গুরুতর অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে শনিবার ফক্স নিউজের সাক্ষাৎকারে খোলাখুলি কথা বলেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার। ভারত যুক্তরাষ্ট্রকে ঘনিষ্ঠ বন্ধুদের একজন হিসেবে দেখে আসছে। রুশ তেল কিনে ভারত পুতিনের হাতে যুদ্ধের অর্থ তুলে দিচ্ছে, এই কথা প্রেসিডেন্ট ট্রাম্প অনেক আগে থেকে বলে আসছেন। অনেকে শুনে অবাক হবে, তেল ক্রয়ে ভারতের সঙ্গে চীনও জড়িত। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মোদির বন্ধুত্ব বেশ পুরনো। ফলে ভারতে 25% মার্কিন শুল্ক আরোপ সহ যেসব বিষয়ে সমস্যা রয়ে গেছে এ নিয়ে কূটনৈতিক সমাধানে জোর দিয়েছেন এ কূটনীতিক। তেল ক্রয় বিধিনিষেধ থাকলেও ভারতের কোনো কোম্পানির ওপর নিষেধাজ্ঞা নেই যুক্তরাষ্ট্র। ফলে ওয়াশিংটনের কৌশলগত চাপ সত্ত্বেও নয়াদিল্লি পিছু হটবে না বলে মনে করছে মোদির ঘনিষ্ঠ একাধিক সূত্র। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে 65 শরণার্থীর মৃত্যু হয়েছে। ঘটনায় নিখোঁজ রয়েছে কমপক্ষে 78 জন। এছাড়াও 12 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের ভর্তি করা হয়েছে স্থানীয় সাকরা হাসপাতালে। শনিবার সন্ধ্যা 154 আরোহী নিয়ে আবিয়ান প্রদেশের সাকরা উপকূলে আরব সাগরে প্রচণ্ড ঝড়ের কবলে নৌকাটি উল্টে যায়। হতাহতদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক। রায়হান কবির শুভ্র রিপোর্ট। ভয়াবহ নৌকাডুবির কবলে ইয়েমেন। জাতিসংঘ অভিবাসন সংস্থা IOM বলেছে, এই দুর্ঘটনায় অনেক অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও অনেকে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। স্থানীয় নিরাপত্তা বাহিনীর তথ্য বলছে, এ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে 50-এরও বেশি মরদেহ। নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি অভিযান। স্থানীয় প্রশাসনের দাবি, ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় 150 আরোহী ছিলেন। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী নৌকাটি আবিয়ান প্রদেশের উপকূলের দিকে যাচ্ছিল। এই অঞ্চলের নিরাপত্তা অধিদপ্তর একটি বিবৃতিতে জানিয়েছে, তারা ইথিওপীয় অভিবাসন প্রত্যাশীদের মরদেহ উদ্ধারের জন্য একটি বড় অভিযান পরিচালনা করছে। উপকূলে অনেক মরদেহ ভেসে উঠেছে, যা থেকে বোঝা যায় এখনও বহু নিখোঁজ ব্যক্তি সাগরে রয়েছেন। 2014 সাল থেকে ইয়েমেনে চলা দীর্ঘস্থায়ী সংঘাত সত্ত্বেও দরিদ্রপীড়িত এই দেশটি হয়ে আফ্রিকা থেকে অভিবাসন প্রত্যাশীদের অবৈধভাবে প্রবেশের অন্যতম প্রধান পথ। বিশেষ করে ইথিওপিয়ার মতো জাতিগত সংঘাতে জর্জরিত দেশগুলো থেকে বহু মানুষ উন্নত জীবনের আশায় বেছে নেয় এই বিপদ সংকুল পথ। অভিবাসন প্রত্যাশীরা বাবাল মান্দা প্রণালী হয়ে ইয়েমেনে প্রবেশ করার চেষ্টা করে, যা আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের একটি গুরুত্বপূর্ণ পথ। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও 119 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশিরভাগই খাদ্য সহায়তা সংগ্রহ করতে গিয়েছিলেন। এই আবহে গাজা উপত্যকায় সব লক্ষ্য অর্জন এবং হামাসকে নির্মূল করতে তেল আবিব দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে রেড ক্রসের মাধ্যমে জিম্মিদের কাছে খাবার পাঠাতে চায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। রায়হান কবির শুভ্রর আরেকটি রিপোর্ট। ফিলিস্তিনের গাজায় নিয়মিত বর্বরতা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর টানা হামলায় প্রতিদিনই দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় আইডিএফ এর তাণ্ডবে একদিনে প্রাণ হারিয়েছেন আরো অনেকেই। নিহতদের বেশিরভাগই ত্রাণ সংগ্রহে গিয়েছিলেন। এতে করে নিহতের সংখ্যা 60,800 ছাড়িয়ে গেছে। এ অবস্থায় গাজায় বর্তমানে 10 লাখ নারী ও কন্যা শিশু অনাহারে ভুগছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সেখানকার মানবিক সংকট ক্রমেই আরো ভয়াবহ হয়ে উঠেছে বলেও জানায় সংস্থাটি। আগে জাতিসংঘ সাহায্য বিতরণ করত, ফলে সহজেই পেতাম আমরা। এখন আমরা কিছুই পাই না, তবুও জীবনের ঝুঁকি নিয়ে ত্রাণ শিবিরে যাই এবং নিজের চোখে মৃত্যু দেখি। ক্রমশ আমার স্বাস্থ্যের অবনতি হচ্ছে। ঈশ্বর ছাড়া কেউ আমাদের অনুভব করে না। আমি আমার মর্যাদা চাই। আমি একজন বিধবা এবং 6 জন এতিম ছোট বাচ্চার মা। আমি প্রতিদিন মৃত্যু ঝুঁকি নিয়ে তাদের জন্য খাবার আনতে বের হই। ঈশ্বরের কসম, প্রতিদিন আমি মৃত্যুর ঝুঁকি নিয়ে এবং পায়ের নিচে রক্তের ছাপ দেখতে পাই। দখলদার ইসরায়েলের অব্যাহত বর্বর হামলায় ভেঙে পড়েছে গাজার অর্থনীতি। ব্যাংক থেকে অর্থ তুলতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। কেউ যখন অর্থ তুলতে যাচ্ছেন, সেখান থেকে দালালরা 40% অর্থ রেখে দিচ্ছে। যখন আপনি 1000 শেকেল উত্তোলন করেন, আপনি পাবেন 600 শেকেল, যা $200 চেয়েও কম। এই টাকায় 2 কেজি মসুর ডাল আর 1 কেজি আটাও মিলবে না। গাজা উপত্যকায় সব লক্ষ্য অর্জন এবং হামাসকে নির্মূল করতে তেল আবিব দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কোনো কিছুতেই আমরা ভেঙে পড়ব না। দ্রুতই আমাদের জিম্মি নাগরিকদের মুক্ত করব। হামাসকে নির্মূল করতে এবং ইসরায়েল রাষ্ট্রের জন্য হুমকি মোকাবিলা করার জন্য আমি আরও দৃঢ় সংকল্পে পরিপূর্ণ। এদিকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে রেড ক্রসের মাধ্যমে জিম্মিদের কাছে খাবার পাঠাতে চায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। প্রকাশিত এক ভিডিওতে হাড্ডিসার সর্বস্ব এক জিম্মিকে দেখার পর পশ্চিমা দেশগুলোর ব্যাপক ক্ষোভ প্রকাশের মধ্যে এই প্রস্তাব দিল ফিলিস্তিনি গোষ্ঠীটি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।